প্রস্তর যুগের শিল্পকলা। তারপরে দেখবেন কি করে আবিষ্কার হলো জাদুক্রিয়া। এই যে এই ৩টা অধ্যায় পুরাতন প্রস্তর যুগের শিল্পকলা কি করে আবিষ্কার হলো জাদুক্রিয়া, ওই যে বলছিলাম না জাদুবিদ্যা, তাদের কিন্তু সংক্ষেপে পড়েছিলাম। এই পুরাটা হচ্ছে আপনাদের এখানে প্রাগৈতিহাসিক শিল্পকলা নামে দেওয়া। ঠিক আছে? তাই আপনাদের বইয়ে এই ৩টা অধ্যায় আর আপনাদের এইখানে যে অধ্যায়টা সেটা হচ্ছে একই জিনিস। ডিটেইলে একদম বিস্তারিত আলোচনা করা আছে। বিস্তারিত আলোচনাটা একবার হইলেও করবেন, আর বাদ বাকি সংক্ষেপের জন্য আমি যেটা নোট দিচ্ছি মানে যেখান থেকে দিচ্ছি সেটুকুন করলেই এনাফ। এরপরে আর প্রয়োজন পড়বে না। আচ্ছা, এরপরে আপনাদের সিলেবাসে দেখেন আছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা। আমরা আগে মেসোপটেমিয়া সভ্যতা পড়বো, কেন জানেন? কারণ এটা হচ্ছে আগে, মিশরীয় সভ্যতা হচ্ছে এর পরের সময়কালে সভ্যতা। এই জন্য আমরা আগে যে মিশরীয় সভ্যতাটা আছে সেটা সম্পর্কে পড়ব। আচ্ছা, মেসোপটেমীয় সভ্যতা ও শিল্পকলা কাকে বলে? মূলত মনে রাখবেন প্রত্যেকটা সভ্যতার সাথে যে শিল্পকলা গুলো ছিল, এবারের মূল আলোচনা হচ্ছে আপনাদের বিশ্বশিল্প ইতিহাসের এটাই যে প্রত্যেকটা সভ্যতার সাথে শিল্পকলা গুলোর কি সম্পর্ক এবং কি কি শিল্পকলার নিদর্শন সেই সময় পাওয়া গেছে, এটা মাথায় রাখবেন। এটার উপর থেকে আপনাদের কোশ্চেন গুলো আসবে। প্রত্যেকটা সভ্যতার মূলত কি কি নিদর্শন গুলা পাওয়া গেছে। হ্যাঁ, তো আমরা এর আগে প্রথমে পড়লাম প্রাগৈতিহাসিক শিল্পকলা, যেটা কিনা ইতিহাসের পূর্ববর্তী যুগ ছিল এবং এই যুগে তেমন কোনো কিছু পাওয়া গেছে। এখন মেসোপটেমীয় যে সভ্যতাটা আছে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 সময়কালে যে সময়টা ছিল সেই সময়, এবং টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ আধুনিক ইরাকে গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা। তাইলে আমরা জানতে পারতেছি যে ইরাকের মধ্যে যে আগে 4000 যে সভ্যতাটা গড়ে উঠছিল সেটার নামই ছিল মেসোপটেমীয় সভ্যতা। ঠিক আছে? এটা হচ্ছে দুইটা নদীর মধ্যবর্তী যে জায়গাটা ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যে মূলত এই সভ্যতাটা গড়ে উঠছে। ঠিক আছে? এই সময়কালকে এই টোটাল সময়কালকে মোট 4টা ভাগে ভাগ করা হয়: সুমেরীয়, ব্যাবিলনীয়, এসিরীয় ও কেলেন্ডীয় সভ্যতা। ঠিক আছে? সুমেরীয় যে সভ্যতাটা আছে এই সভ্যতার সময় আমরা দেখতে পাই যে এখানকার মানুষরা দেব দেবতার সাথে মানুষের একটা সম্পর্ক চিন্তা করে। হ্যাঁ, এই সময়ের ইতিহাসে পাওয়া যায় যে তারা মানুষ এবং দেবতার মধ্যে একটা সম্পর্ক চিন্তা করে। সম্পর্ক বলতে বলতে পারে যে দেবতার মুখমণ্ডল অনেকটা মানুষের মতন হবে। এর আগে আমরা একটা আকৃতি পাইছিলাম, ওই যে দেখছিলেন না ভেনাস অফ উইলেন্ডম, আমরা কিন্তু ওখানে জাস্ট একটা মাতৃকা মূর্তি পাই। তো মাতৃকা মূর্তিটাও কিন্তু চিন্তাটা আসে কোথা থেকে? মানুষের কাছ থেকে, তাই না? তাই এই জায়গাটায় পুরোপুরি দেব দেবতা মানুষই ভাবা হইতো, যে মানুষেরই একটা রূপ। যেমন আপনারা অনেক পুরোনো পুরোনো যে গল্পগুলো আছে বা ইতিহাসে বিভিন্ন দেখবেন এরকম নাটক আছে, মুভি আছে, যেখানে জিউসের গল্প আছে, এগুলাতে দেখবেন কি যে জিউসের মুখ মন্ডল সবকিছু একটা মানুষের মতো, শুধু ওর কাছে একটা পাওয়ার আছে, মানে অনেক পাওয়ার আছে, কিন্তু ও কিন্তু একটা দেবতা। আচ্ছা, এই সময় আরেকটা যে জিনিস আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে যে এই সময় নগর রাষ্ট্র আবিষ্কার হয়েছে। এর আগ পর্যন্ত মানুষ যাযাবর ভাবে বসবাস করতো, মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে, বাট নগর নগর বলতে বোঝায় কি একটা নির্দিষ্ট জায়গায় পরিকল্পিত ভাবে যখন অনেকগুলো মানুষ বসবাস করে সেটাকে নগর রাষ্ট্র বলে। এই সময় নগর রাষ্ট্রের নিদর্শন পাওয়া গেছে। এরপরে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে লিখন পদ্ধতি। হ্যাঁ, লিখন পদ্ধতি এই সময় পাওয়া গেছে। বিভিন্ন ধরনের লিখন পদ্ধতির যে আবিষ্কারটা সেটা এই সময় দেখা গেছে। ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে ছিল বিজ্ঞান, শিল্পকলা এবং সাহিত্য। ঠিক আছে? আর এই সময় যে লিখন পদ্ধতি সেটাকে বলা হয়তো কিউনিফর্ম। ইউনিফর্ম হচ্ছে একটা লিখন পদ্ধতি যেটা ওদের ছিল, যেরকম আমরা বাংলায় লিখি এবং ইউনিফর্মে তারা লিখতো। ঠিক আছে? এটা তাদের লিখন পদ্ধতি ছিল। এবং এই সময় সুউঁচু একটা মন্দির নির্মাণ হয়েছিল, যেটা ইতিহাসের খাতায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার নাম হচ্ছে জিগুরাত। জিগুরাত মনে রাখবেন। এরকম আসতে পারে যে জিগুরাত মন্দিরটি কোন সময় নিদর্শন, এবং এটা আসতে পারে, আবার আসতে পারে মেসোপটেমীয় সভ্যতার একটি নিদর্শন সম্পর্কে বর্ণনা করো। তো আপনারা যদি জিগুরাত সম্পর্কে পড়েন, এটা কিন্তু জিগুরাতেরও ব্যাখ্যা দিতে পারবেন, আবার
মেসোপটেমীয় যে সভ্যতাটা আছে এই সভ্যতার একটা নিদর্শন হিসাবে এটার ব্যাখ্যা দিতে পারবেন, ঠিক আছে? তো এটা একটা অনেক উঁচা একটা মানে ইমারত বিশিষ্ট একটা হচ্ছে কি বলে ওইটাকে মন্দির ছিল, এবং এই মন্দিরটা 100টা ধাপ পার হয়ে তারপর এই মন্দিরে উঠতে হবে। তার মানে 100টা সিঁড়ি ছিল, সিঁড়িটাকে বেয়ে বেয়ে তারপরে আপনার এই মন্দিরে পৌঁছাইতে হতো, ঠিক আছে? এবং এই মন্দিরটার সময়কাল ছিল 3700 থেকে 2100 খ্রিস্ট পূর্বে, ঠিক আছে? এবং এই মন্দিরটা পুরাটা সাদা রঙের ছিল। ম্যাক্সিমাম সেই সময়ে দেখবেন দেব দেবীর মূর্তি থেকে শুরু করে মন্দির গুলো সাদা রঙের তৈরি করা হতো। সাদা রঙের সাথে কয়েকটা বিষয়ের একটা সম্পর্ক রয়েছে। এরকম যেমন ধরেন আমরা জানি যে সাদা রঙকে কিন্তু পবিত্র বলে মনে করা হয়, তাই না? আবার সাদা রংটা দেখবেন যে পবিত্র প্লাস সৌন্দর্যের প্রতীক। হ্যাঁ, এবং সাদা রংটা কিন্তু একটা রাজকীয় একটা ভাবও বলতে পারেন যে এটা থেকে আসে। যেমন অনেক রঙই আছে, কিন্তু সব রঙের থেকে কিন্তু একটা রাজকীয় একটা ভাব আসে না। যেমন আপনারা দেখবেন যে বড় বড় নিদর্শন গুলা ইতিহাসের খাতায় আছে, এগুলা দেখবেন কি সাদা রঙের যে ব্যবহারটা করা হয়েছে, ঠিক আছে? এবং এই রংটাকে পবিত্র কিন্তু অনেক আগে থেকেই মনে করা হয়। এটা একটা ব্যাপার যে কোন রং কি ধরনের ফিলিং দেয় বা কি ধরনের চিন্তা ভাবনাকে জাগ্রত করে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো সাদা রংটা হচ্ছে একটা পবিত্রতা সিম্বল, এবং এই রংটা দিয়ে খুব সুন্দর করে দেখবেন যে যে কোনো জিনিস তৈরি করা যায়। যেমন আমরা মানুষ মরার সময় কিন্তু সাদা রং পরেছে কাপড়, আবার অনেক দেশে বিয়ের সময় সাদা রং পরে, ঠিক আছে? তো দুইটাই কিন্তু পবিত্র। মানুষ মরে যায় সেখানেও আমরা এই চিন্তা ভাবনা নিয়েও যাই, আবার বিয়েটাও মানুষের কাছে পবিত্র। আবার অনেক জায়গায় লাল পড়তেছে, কোথাও কালো পড়তেছে, যে যেভাবে চিন্তা করে। আচ্ছা, ভাস্কর্য ভাস্কর্য নির্মাণে সুমেরিয়ানরা অনেক দক্ষতা পূর্ণ আহ, আহ, অবদান রেখে গেছে, ঠিক আছে? তারা বিভিন্ন ধরনের ফিগার তৈরি করছে, এবং ফিগার গুলোতে খুব সুন্দর করে তারা চোখ নাক মুখ এঁকেছেন। বিশেষ করে তারা চোখের জায়গাটা গর্ত করে দিত, ঠিক আছে? এইটা হচ্ছে মূল ওদের মানে যে ভাস্কর্য ছিল সেটার নিদর্শন ছিল। আক্তাই মন্দিরে কয়েকটাই ভাস্কর্য পাওয়া গেছে, যেমন হেড অফ এক, স্কেল অফ কিং নাম কিউ, হেড অফ গুরু রিয়া। নামগুলো একটু অন্যরকম, সেই সময়ের নাম, এই জন্য নামগুলো এরকম। এখানে মূলত একটা মাথা, হ্যাঁ, যে কোনো জিনিসের একটা মাথাকে তৈরি করা আছে। দেখবেন প্রত্যেকটা নামে হেড হেড আছে, এবং মাথাটার মধ্যে ওই গর্ত করে চোখ নাক মুখ এগুলো নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, এবং এগুলা হচ্ছে অনেক সময় রঙিন পাথরেরও করা হয়েছে, আবার অনেক সময় মাথার উপরে সোনার বিভিন্ন ধরনের কাঠচুপি করা হয়েছে, এবং এগুলা মূলত মন্দিরের মধ্যেই তারা রাখতো আর কি, থাকতো তো না রাখতো। আচ্ছা, ব্যাবিলনীয় যে সভ্যতাটা, এই সভ্যতায় একটা বিখ্যাত রিলিফ ভাস্কর্য পাওয়া যায় যেটার নাম হচ্ছে স্কেল অফ হামবুরা। স্কেল অফ হামবুরাবিটা হচ্ছে মূলত একটা এরকম রিলিফ ভাস্কর্য যেখানে একটা রাজা দেখা যাচ্ছে এবং তার সামনে একটা সৈন্য দাঁড়ায় আছে। হ্যাঁ, এই ভাস্কর্যটা মূলত তৈরি করা হয়েছে রিলিফ যে ভাস্কর্য, এবং এখানে সূর্যের যে দেবতা সে তাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এবং সে হচ্ছে তার সামনে তার ভক্ত দাঁড়িয়ে একটা হাত জোর করে, এবং সে তাকে আশীর্বাদ করতেছে, ঠিক আছে? এই নিদর্শনের জন্য এই স্কেল অফ হাবুরবি যে ভাস্কর্যটা সেটা তৈরি করা হয়েছে। তার পাশাপাশি এই সময় আরেক ধরনের ভাস্কর্যের নিদর্শন দেখা যেত, যেখানে হচ্ছে অর্ধেক মানে মাথাটা থাকতো মানুষের আর শরীরটা থাকতো বিভিন্ন প্রাণী প্রাণী থাকতো। এটার মূল কারণটা হচ্ছে যে তারা ভাবতো আহ মানুষ শক্তিশালী তো কম, এটা তো আমরা জানি, কিন্তু প্রাণীরা তো অনেক শক্তিশালী। তো তারা বুঝেছে এখানে মূলত শক্তির যে নিদর্শন সেটা বোঝানোর জন্য তারা এটা করতো, যে এখানে অনেক শক্তিশালী হয়তো বা রাজা আছে, মূলত রাজারই ফেসটা দিয়ে বডিটা অন্য একটা প্রাণী তৈরি করে দিত। বিশেষ করে ষাঁড়, সিংহ এই ধরনের প্রাণীগুলোর মিশ্রণে তারা ভাস্কর্যগুলো তৈরি করতো, ঠিক আছে? এবং এই ধরনের তৈরি হয়, ঠিক আছে? এই ধরনের ভাস্কর্যগুলো। তারপরে আমরা দেখতে পারি ক্যালেন্ডীয় যে সভ্যতাটা, সেই সভ্যতা, এবং এই সময় বিভিন্ন ধরনের কাহিনী লেখা হয়। আপনারা দেখবেন ব্যাবিলনীয় সভ্যতার একটা কাহিনী ছিল যে
দেখবেন এটা ব্যাবিলনীয় শহরের যে কাহিনীর উপর ভিত্তি করে এই গল্পটা লেখা হয়েছিল। এবং এই গল্প ছাড়াও ইতিহাসে অনেক গল্প আছে, হ্যাঁ, যে গল্পগুলো এই ব্যাবিলনীয় সভ্যতা এবং এই সময়কালীন সভ্যতার উপর চিন্তা করে আপনার রাইটাররা তৈরি করছে, ঠিক আছে? এবং এই সময় এই যে শহরগুলো হইতো সেগুলো খুব জাঁকজমকপূর্ণ এক ধরনের শহর হইতো, ঠিক আছে? এই শহরগুলোতে বিভিন্ন ধরনের দেখা গেছে যে পরিকল্পিতভাবে ঘর বাড়ি তৈরি করা হইতো। তারপরে আপনার হচ্ছে ট্রেনের ব্যবস্থা ছিল এবং একসাথে মানুষ গোসল করে এরকম আলাদা ইয়ে হয়েছিল, আলাদা আলাদা সময় ছিল না, একসাথে এই ধরনের গোসলখানা তৈরি করা হয়েছে। এরপরে যে সময়কালটা শুরু হয় এটা হচ্ছে 5,000 খ্রিস্টপূর্বে পূর্বে, হ্যাঁ, মিশরীয় সভ্যতা এবং শিল্পকলা এই সময়টা শুরু হয়। মিশরের যে অবদান ইতিহাসের খাতায় এই অবদানকে ভোলা যাবে না, হ্যাঁ, কারণ মিশরীয় সভ্যতায় অনেক কিছুর আবিষ্কার হয়েছে এবং তারা অনেক কিছু নিদর্শন এমন ভাবে রেখে যেতে পারছে যেটা অক্ষত অবস্থায় মানুষরা তাদের হাতে পেয়েছে। এর আগেও বেশ কিছু সভ্যতা আছে যেগুলো ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এর পরেও অনেক সভ্যতা আছে যেগুলো ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু মিশররা এমন কোনো কিছু আবিষ্কার করছে, এমন অনেক কিছু আবিষ্কার করছে যেগুলো ধ্বংস হয় নাই, বিলুপ্ত হয় নাই এবং খুব ভালোভাবে সংরক্ষিত ছিল, ঠিক আছে? এই সময়টাকে ইতিহাসে এই সময়টাকে 4 ভাগে ভাগ করা হয়। প্রাক রাজবংশীয় যুগ, প্রাচীন রাজবংশীয় যুগ, মধ্যবর্তী রাজবংশীয় যুগ, নব রাজবংশীয় যুগ, ঠিক আছে? এই মিশরীয় সভ্যতা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে আর পড়বো না। আজকে আমি হচ্ছে আপনাদেরকে একটু বলে দিই মেসোপটেমীয় সভ্যতাটা আপনি আপনার বইয়ের কোন জায়গায় পাবেন এটা আমি একটু বের করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা সবাই একটু আমাকে দেখেন যে হচ্ছে কিনা। এটা হচ্ছে আপনাদের 3য় অধ্যায় যে আছে, আপনারা সবাই একটু বইটা বের করেন, বের করে দেখেন 3য় অধ্যায়ে মেসোপটেমীয় সভ্যতাটা আছে। সবার বইতে জিনিস এখানে আছে, দেখে আমাকে বলেন। সভ্যতা শিল্পকলা 3য় অধ্যায়। 3য় অধ্যায়ের মধ্যে পড়বেন মেসোপটেমীয় শিল্পকলা, প্রথম যে অংশটা দেখেন, পুরাটা পড়বেন। আমি বলি পুরাটা পড়বেন, তারপরে ভালো করে পড়বেন মেসোপটেমীয় শিল্পকলা, ভাস্কর্য, একটু দাগায় নেন। এই দুইটা জিনিস খুব ভালো করে পড়বেন, বাকি পুরাটা এমনি রিডিং এর মতন পড়বেন, আর এই দুইটা জিনিস খুব ভালো করে পড়বেন। আর এখন আমি যে ছবিটা দিব এটা হচ্ছে সময়কালে আমার একটা কি ভাস্কর্য আর হচ্ছে মেসোপটেমীয় শিল্পকলা, প্রথমে মেসোপটেমীয় শিল্পকলা তারপরে দেখবেন ভাস্কর্য। জি জি, এই দুইটা। আচ্ছা এখন দেখেন আমি ছবি তুলে যেটা দিব এটা হচ্ছে খুব সংক্ষিপ্ত করে ইন্ট্রোটা জিনিসটা লেখা, আপনারা এটা যদি এখন থেকে নোট করতে পারেন এটা আপনাদের জন্য খুব ভালো হবে, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আজকে আমি একটা পিডিএফ ফাইল দিব। এই পিডিএফ ফাইলটা হবে আপনাদের বিশ্বশিল্পের ইতিহাস 1-এর উপরে। সবাই এই পিডিএফ ফাইলটা প্রিন্ট করবেন এবং এখন থেকে অল্প অল্প করে মুখস্থ করে ফেলবেন। মোটামুটি 10 দিনের মতন টাইম নেবেন, 10 দিনের মধ্যে মোটামুটি এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আমি গ্রুপে এগুলো দিই, দেওয়ার পরে আপনাদের সাথে বাকি কথা বলবো।
দেখেন আমি একটা পিডিএফ ফাইল দিয়েছি প্রথম যেটা, ঠিক আছে, বিশ্ব শিল্পের ইতিহাস এক ফাইল, এখানে কোশ্চেন আকারে আছে, ঠিক আছে। আর পরবর্তীতে যেটা দেখি বিশ্ব শিল্পের ইতিহাস এক, এটা দিছি তাদের জন্য যারা হচ্ছে এখনো বই টই কিছুই কিনে নাই। এখানে প্রত্যেকটা সভ্যতার ব্যাখ্যা আছে। সবাই পিডিএফ ফাইল একটু অন করেন, ওপেন করেন। হ্যাঁ, সবাই একটু ওপেন করেন 2 নাম্বার ফাইলটা। প্রথম ফাইলটাই তো প্রশ্ন, ওগুলো সব মুখস্থ করতে হবে ছাড়া, হ্যাঁ। তারপরে ফাইলটায় দেখেন সুন্দর করে আপনাদের ওই প্রত্যেকটা অধ্যায়ে কিছু কিছু ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাটা এটা আপনাদের প্রিন্ট করার দরকার নাই, এটা জাস্ট আপনারা পড়তে পারেন। যেমন আজকে মিশরীয় সভ্যতার পড়লেন, এই মিশরীয় সভ্যতার যে কি কি বিষয়গুলো সেগুলো একটু দেখলেন। যাদের কাছে কোনো প্রকারের আপনার ধরেন বই নাই বা কোনো কিছুই নাই, তারা হচ্ছে এখান থেকে দেখে দেখে এই সভ্যতাগুলো সম্পর্কে একটু ডিটেল পড়বেন। ডিটেল যদি না পড়েন, প্রতিবার কিন্তু দেখা যায় যে কিছু আসে যেটা কিনা একদম বাইরে। সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমাদের এই বইয়ের প্রয়োজন, এই ডিটেল গুলো জানার দরকার। আর নাইলে মোটামুটি পিডিএফ ফাইল থেকে কমন আসে, কিন্তু পিডিএফ ফাইলের বাইরেও যারা চায় যে না আমার কোনো কোশ্চেন আমি বাদ দিব না, এই ধরনের ব্যক্তিদের জন্য হচ্ছে আপনার এই ফাইলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা সবাই প্রিন্ট করবে না, যাদের কাছে বই আছে তাদের কাছে কিন্তু এই ফাইলের থেকে অনেক বেশি ডিটেল আছে, তারা বই পড়বেন। আর যাদের হয়তো বা বইটা এখনো কিনেন বা কিনবেন না, আছে না অনেকে, তারা হচ্ছে এই ফাইলটা পড়বে, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, কিছু জানার আছে? এইটা আমি এখন দিয়ে দিচ্ছি, সবাই চেষ্টা করবেন সেখান থেকে যে কোনো একটা জিনিসের উপরে বা দুইটা জিনিসের উপরে আমি পরীক্ষা দেবো, ঠিক আছে। আমি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি। দেখেন এই কয়টা ছবি খুব ভালো করে প্র্যাকটিস করবেন। এর মধ্যে থেকে আপনাদের ফিগার ড্রয়িংটা অবশ্যই থাকবে, ঠিক এইভাবে ড্রয়িং করে আমাকে কোয়ার্টার শিটে দেখাইতে হবে, ঠিক এরকম আছে, হ্যাঁ। কিন্তু হাতে লাইন টাইন সব ব্যবহার করতে হবে আপনাদের হাতের মাধ্যমে, ফিগার ড্রয়িং। আর পার্সপেক্টিভে এই যে টুল চেয়ার দিচ্ছি, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ড্রয়িং দিব, একটা ড্রয়িং দুইটা। আর দেখেন এই যেখানে ঠোঁট দিচ্ছি, আপনারা এই ঠোঁটটা প্র্যাকটিস করবেন, তার পাশাপাশি নাক চোখও করবেন। যে কোনো একটা দিতে পারি, ঠোঁট বা নাক চোখ যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। এই তিনটা ড্রয়িং আমি দিব, কোন তিনটা দিব আমি বলবো না, যে কোনো তিনটাই আমি দিব। কোয়ার্টার শিটে আমাকে করে সুন্দর করে দেখাইতে হবে যেরকম আছে সেরকম। এই পরীক্ষাটা আমাদের রবিবারে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। রবিবার পর্যন্ত আপনাদের এই পরীক্ষার কাজ থাকবে, তার পাশাপাশি এই থিওরি পড়া থাকবে। কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে?